ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ডেফিনেশন এবং তার কতগুলি বেসিক প্রপার্টি এবং কতগুলো ফর্মুলা যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই আমরা আলোচনা করব যে অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি। ডেফিনেশন বলছে যদি ইফ ddx of phi x equals to fx or ddx of phi x plus c equals to fx হয় তবে ইন্টিগ্রেশন অফ fx dx equals to phi x plus c। এখানে দেখো ddx of phi x plus c মানে হচ্ছে ddx of phi x plus ddx of c মানে 0। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি fx হয় তাহলে সেই fx এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল, ইন্টিগ্রেশন fx dx হচ্ছে phi x প্লাস c। এই যে c কে বলা হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। একটা উদাহরণে যায়, ধরো ddx of sin x সমান কত cos x। তাহলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন অফ cos x dx is equal to sin x। তাহলে তোমাদের এখন মনে হতে পারে যে সিটা আসছে কোথা থেকে, তাই না? এখন লক্ষ্য করে দেখো এই যে ddx of sin x প্লাস 5, তারও দেখো ডেরিভেটিভ হচ্ছে cos x। এখন 5-এর জায়গাতে যদি আমি লিখি 6, তারও ভ্যালু cos x। 6-এর জায়গাতে যদি আমি 7 লিখি তারও ভ্যালু cos x। আবার যদি কিছু নাও লিখি তারও কিন্তু ডেরিভেটিভ হচ্ছে cos x। তাহলে আমরা যখন cos x এর ইন্টিগ্রেশন করব তখন এই sin x এর সঙ্গে কি আছে তা আমরা জানি না। এটা কিন্তু আমাদের জানার বাইরে। সে কারণে সবসময় আমরা কী করবো না, একটা করে সি যোগ করব, যে সিকে বলা হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। এবার এই যে সমাকল বা ইন্টিগ্রালকে আমরা অনির্দিষ্ট কথাটা কেন বলছি, ইনডিফিনাইট কথাটা কেন বলছি, সেটা বুঝতে গেলে আমাদের যেটা জানতে হবে যে ইন্টিগ্রেশন fx dx এই অর্থ হলো একটা fx, একটা কি আছে না কার্ভ, সেই কার্ভ বা লেখো সে এক্স অ্যাক্সিস সঙ্গে যে এরিয়া, যে অঞ্চল সে তৈরি করবে। ঠিক আছে, এখন যেহেতু fx তার কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই, সে কারণে এই এরিয়ারও কিন্তু কোনো নির্দিষ্ট কিছু বলতে পারবো না। আমরা যদি বলতে পারতাম যে এই ফাংশনটার এরিয়া আমি চাচ্ছি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, তখন কিন্তু এটা নির্দিষ্ট আমরা বাউন্ড করে দিচ্ছি। সেটা যেহেতু নেই, ফাংশনের কোনো নির্দিষ্ট বাউন্ডারি এখানে নেই, সে কারণে এই যে এরিয়া তারও কিন্তু কোনো নির্দিষ্ট মান আমরা বলতে পারবো না। সে কারণে একে বলা হয় অনির্দিষ্ট সমাকল। তাহলে বুঝতে পারছো
নির্দিষ্ট সমাকল বলেও একটা জিনিস থাকবে। হ্যাঁ, কিছুদিন পরে আমরা আলোচনা করব যে নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রাল নিয়ে। এবার এই যে ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকল, তার কতগুলো ধর্ম আছে, প্রপার্টি আছে, সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করি। তাহলে এবার বুঝতে পারলে যে এই সি টার্মটা কেন আসছে, কেন এই যে ডিডিএক্স অফ সাইন এক্স তারও ভ্যালু কস এক্স, আর ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস যদি কোনো কনস্ট্যান্ট থাকে তারও ভ্যালু কিন্তু কস এক্স। তাহলে কস এক্স যখন ইন্টিগ্রেশন করবো তখন প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু একটা করে সি উল্লেখ করব। ঠিক আছে? আচ্ছা, এবার প্রথম যে প্রপার্টি 1 সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কে ইন্টু এফ এক্স ডিএক্স, যেখানে কে একটা ধ্রুবক, সেই ধ্রুবক কিন্তু আমরা বাইরে বের করে দিয়ে শুধুমাত্র এফ এক্সের ইন্টিগ্রেশনটাই করব। ঠিক আছে? তাই ধ্রুবকের উপরে কিন্তু এই ফাংশনের কোনো এফেক্ট বা ইন্টিগ্রেশনের কোনো এফেক্ট থাকবে না, কেটা বেরিয়ে আসবে। প্রপার্টি নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ এফ এক্স প্লাস মাইনাস জিএক্স, সেটা কী হবে? ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ জিএক্স ডিএক্স। তাহলে দুটি ফাংশনে যদি এরকম যোগ বিয়োগ ফর্মে থাকে, তাদের ইন্টিগ্রেশন প্রত্যেকটা ফাংশনের ইন্টিগ্রেশনের যোগ বিয়োগ আকারে আমরা লিখতে পারব। এই প্রপার্টিটা আমরা একটু জেনারেলাইজড ফর্মে লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ a1 f1x প্লাস a2 f2x প্লাস a3 f3x, যদি এরকম অনেকগুলো ফাংশনের কোনো একটা ধ্রুবক গুণ আকারে থাকে, তার ইন্টিগ্রেশন হবে a1 ইন্টিগ্রেশন f1x dx প্লাস a2 ইন্টিগ্রেশন f2x dx প্লাস a3 ইন্টিগ্রেশন f3x dx। শুধু f3 না, যদি আরও বড় কোনো আকার থাকে সেটাও কিন্তু আমরা এরকম পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমরা ইন্টিগ্রেশনটা বের করতে পারবো। এবং শুধু তাই না, যদি এগুলো মাইনাস আকারেও থাকে তাহলে এখানেও কিন্তু সেগুলো একইভাবে সেগুলো প্লাস মাইনাস ফর্মে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের জেনারেল কতগুলো প্রপার্টি। এবার আসি আমরা ফর্মুলা। প্রথম যে ফর্মুলা নিয়ে আলোচনা করব, ফর্মুলা 1, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বা ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, এটা হচ্ছে এক্স প্লাস সি। তাহলে দেখো, এইমাত্র আমরা যেটা জেনেছি যে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স সমান যদি ফাই এক্স হয়, তাহলে ফাই এক্সের ডেরিভেটিভ হচ্ছে এফ এক্স। দেখো হচ্ছে কিনা দেখো, তাহলে ডিডিএক্স অফ এক্স প্লাস সি কত হয়? 1 প্লাস 0 হলো 1। তাহলে 1-এর ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়ালস টু এক্স প্লাস সি। ফর্মুলা নাম্বার 2, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। একইভাবে এটা আমরা প্রুভ করে দেখাতে পারি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি, আমরা জানি ডিডিএক্স অফ এন প্লাস 1 কত হবে? এন প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1 এন, বাইরে রইল গেল এন প্লাস 1, তা কেটে যাচ্ছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে প্রত্যেকটা ফর্মুলা যদি তার ডেরিভেটিভ আমরা জানতে পারি, তাহলে কিন্তু সহজেই
আমি তার ইন্টিগ্রেশনটাও কিন্তু আমরা লিখতে পারবো। থার্ড ফর্মুলা, এখানে একটা কথা উল্লেখ করা প্রয়োজন। এখানে লক্ষ্য করে দেখো, যদি n এর মান -1 হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, n+1 = 0, তাহলে এটা কিন্তু আনডিফাইন হয়ে যাচ্ছে। তাহলে x⁴n dx = x⁴n+1/n+1 তখনই সম্ভব যখন কী হবে না n ≠ -1। আচ্ছা, n এর মান -1 হওয়ার মানেটা কি? মানে হচ্ছে x⁻⁻1, তাহলে x⁻⁻1 কী হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 3। কী হবে, ইন্টিগ্রেশন 1/x dx। দেখো x⁻⁻1, তাহলে n এর মান যদি -1 হয়ে যায় তখন সেটা হয়ে যাবে log mod x + c। আমরা জানি যে লগ সবসময় পজিটিভ এক্সের ওপরে ভ্যালিড, সে কারণে এই যে এক্স এটা পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, সে কারণে আমরা যখনই লগ করব সঙ্গে সঙ্গে তার মড ভ্যালুটা নেব। এবং মনে রাখতে হবে এই যে লগ এর কিন্তু বেস হচ্ছে ই বেস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের ব্যবহার্য সমস্ত লগ তার যে ফর্মুলা সেটা সব কিন্তু বেস ই। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ln mod x + c। ln মানে কিন্তু লগ বেস কে বলা হয় ln। তাহলে ইন্টিগ্রেশন 1/x dx = log mod x + c বা ln x + c। ফর্ম নাম্বার 4, ইন্টিগ্রেশন অফ e⁻mx dx = e⁻mx m + c। এর মনে রাখতে হবে যেহেতু m হয়ে যাচ্ছে তাহলে m কিন্তু কখনোই 0 হবে না, ঠিক আছে? m সবসময় হবে not equal to 0। তাহলে m এর মান যদি 1 হয়ে যায় তাহলে কী হবে দেখো, তাহলে ফর্মুলা নাম্বার 4.1, ইন্টিগ্রেশন e⁻x dx = e⁻x + c। ঠিক আছে, এই প্রতি ক্ষেত্রে কি c কিন্তু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ফর্মুলা নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ a⁻mx dx = a⁻mx m log a⁻e + c। এখানে একটাই শর্ত, সেটা হচ্ছে m কি হবে না not equal to 0 হতে হবে, আর যেহেতু লগ a আছে তাহলে এটা কি হবে পজিটিভ কোয়ান্টিটি হবে। ঠিক আছে, এবং আর কি হবে না দেখো, লগ a 0 হয়ে যেতে পারে, তাহলে a কিন্তু 1ও হবে না। তাহলে এই যে সূত্র a⁻mx dx, সেখানে m not equal to 0 হতে হবে আর a পজিটিভ এবং not equal to 1, তবে কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড। তাহলে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি 5.1, ইন্টিগ্রেশন a⁻x dx। তাহলে এখানে কি করলাম, m এর মান 1 করে দিলাম, তাহলে হবে a⁻x log a⁻e + c। ফর্মুলা নাম্বার 6, ইন্টিগ্রেশন অফ sin mx dx, এটা প্রথমেই আলোচনা করেছি, সেটা হবে cos mx - cos mx m + c। তাহলে ইন্টিগ্রেশন অফ sin x dx = -cos x + c। ফর্মুলা নাম্বার 7, ইন্টিগ্রেশন অফ cos mx dx = sin mx m + c।
এম মান যদি 1 হয়ে যায় তখন কী হবে ইন্টিগ্রেশন অফ cos x dx is equal to sin x plus c. Formula number 8, integration of sec square mx dx কত হবে tan mx by m plus c, তাহলে ইন্টিগ্রেশন অফ sec square x dx equals to tan x plus c. Formula number 9, integration of cosec square mx dx শোনো যে মাইনাস cot mx by m plus c তাহলে ইন্টিগ্রেশন অফ cosec square x dx সমান মাইনাস cot x প্লাস c। দেখো এটি যদি আমার প্রমাণ করে দেখায় তাহলে আমরা জানি যে ddx অফ কত হয় দেখো মাইনাস cot x প্লাস c, ddx অফ cot x কত মাইনাস cosec স্কোয়ার x, তাহলে মাইনাস অফ মাইনাস cosec স্কোয়ার x, তাই না কত হচ্ছে cosec স্কোয়ার x, তাহলে ddx অফ মাইনাস cot x প্লাস c ইকুয়াল টু cosec স্কোয়ার x, অর্থাৎ cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cot x প্লাস c। ফর্মুলা নাম্বার 10, integration of sec mx into tan mx dx equals হচ্ছে sec mx by m plus c। এটা আমরা অন্যভাবে বলতে পারি যদি m মান 1 হয়ে যায় যে ইন্টিগ্রেশন অফ sec x tan x dx equal to sec x plus c। Formula number 11, integration of cosec mx into cot mx dx রয়েছে মাইনাস cosec mx by m plus c। যখন m এর মান 1 তখন কী হবে ইন্টিগ্রেশন অফ cosec x into cot x dx সমান মাইনাস cosec x প্লাস c। তাহলে এই হচ্ছে আমাদের মোট 11খানা ফর্মুলা। এখানে লক্ষ্য করে দেখো ইন্টিগ্রেশন অফ tan x cot x এটা এখন আলোচনা করলাম না, এটা করতে গেলে আরও অন্য ধরনের ইন্টিগ্রেশনের আমার ধারণা লাগবে। আরেকটা আলোচনা করিনি, সেটা হচ্ছে দুটো ফাংশনের গুণ। আমরা দেখো যোগ বিয়োগ আলোচনা করেছি, কিন্তু fx ইন্টু gx হলে কী হবে সেটাও আমরা আলোচনা করলাম না। এটা করতে গেলে কিন্তু আমাদের অন্য এক ধরনের ইন্টিগ্রেশনের ধারণা লাগবে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনের বেসিক ধারণা, যে ইন্টিগ্রেশনের বেসিক যে কোনো ফর্মুলা আমরা সহজেই নিজেরাই করতে পারি, সেটা হচ্ছে যার ডেরিভেটিভ অফ দিস ফাংশন যেটা পাবো তার ইন্টিগ্রেশন হচ্ছে সেইটা। এটা কিন্তু আমাদের বেসিক জিনিস। এবং সবথেকে যেটা আমরা করতে অভ্যস্ত যে ddx অফ সাইন এক্স ওয়ান কস এক্স, এটা কিন্তু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স শোনা যে মাইনাস কস, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন অফ কস মানে সাইন, এটা কিন্তু অনেকে এটা গোলায়, সেটা কিন্তু এটা মনে রাখবে যে ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ওয়ান হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম, বা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ওয়ান মাইনাস কস এক্স, ইন্টিগ্রেশন অফ কস এম এক্স শোনা যায় সাইন এম এক্স বাই এম, বা ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সি। এইগুলো কি মনে রাখবে, দেখো সেক্স স্কোয়ারের সঙ্গে ট্যানের সম্পর্ক, তাই ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স সমান হচ্ছে ট্যান এক্স, কোসেক স্কোয়ারের সঙ্গে কটের সম্পর্ক, কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, আর সেক এক্স ট্যান এক্স হলে হবে সেক এক্স,
আর কোসেক এক্স কট এক্স হলে হবে মাইনাস কোসেক এক্স। তাহলে যেখানেই কোসেক সেখানে কিন্তু মাইনাস, কোসেক স্কোয়ার এম এক্স হচ্ছে মাইনাস কট এম এক্স, আর কস এম এক্স কট এম এক্সের হবে মাইনাস কোসেক এম এক্স। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে যে এক্সের সঙ্গে যে কনস্ট্যান্টটা গুণ থাকছে সেটা ডেরিভেটিভের ক্ষেত্রে কী হতো, ইনটু হয়ে যেত, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয়ে যাবে বাই হয়ে যাবে। ঠিক আছে, ডিভিশন হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। তাহলে দেখবে ইন্টিগ্রেশনের যে কোনো ফর্মুলা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে আকার ফর্মটা কোসেক এম এক্স কট এম এক্স দুটোতেই কিন্তু এম এক্স এই ফর্ম থাকতে হবে, একটাতে এম আছে একটাতে এম নেই, তাহলে কিন্তু তুমি এইটাগুলো করতে পারবে না। ঠিক আছে, এই কতগুলো জিনিস কিন্তু মাথায় রাখলে পরে ইন্টিগ্রেশন কিন্তু খুব একটা জটিল কিছু না, আমরা সহজেই এগুলো অঙ্কগুলো করতে পারবো। আমরা পরবর্তী আলোচনাতে বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব।